সারা বছরই আমরা বাজারে নানা খবরাখবর নিয়ে আলোচনা করি, আপনার সাথেও অনেকবার আলোচনা হয়েছে, এবং একটা বিষয় সামনে আসে, সেটি হচ্ছে সিন্ডিকেট। এই অদৃশ্য সিন্ডিকেট যুগের পর যুগ যেভাবে বাজারকে নিয়ন্ত্রণ করছে, তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না। আপনার কাছ থেকে যদি একটু মন্তব্য শুনি। ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। আপনি নিজেই একটি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে আমরা যুগের পর যুগ শুনতে পাই একটা সিন্ডিকেট আছে। সিন্ডিকেট আছেই, এবং এই সিন্ডিকেট আছে বলেই তো আসলে সংকটটা হয়। আপনি সাপ্লাই চেইনে, আমাদের দেশে যেটা হয় যে আমাদের যে সাপ্লাই চেইনে যে মানুষগুলো যুক্ত থাকেন, সেটা কিন্তু আসলে খুবই কম সংখ্যক মানুষ। আপনি যদি এভাবে চিন্তা করেন যে হ্যাঁ, শাকসবজি বা অন্যান্য যে সমস্ত পচনশীল দ্রব্য যেটা আমাদের গ্রামে উৎপাদন হয়, সেখানে অনেক ফরিয়া পাইকার তারা যুক্ত আছেন, সেখানে অনেক বেশি সংখ্যক মানুষ থাকেন। কিন্তু যেগুলো আমদানি নির্ভর পণ্য, ভোগ্য পণ্য, যদি আপনি তেলের কথা বলেন, যদি আপনি মশলার কথা বলেন, যদি আপনি ডালের কথা বলেন বা চালের কথা বলেন, এগুলো কিন্তু খুব নির্দিষ্ট সংখ্যক মানুষ। আপনি কিন্তু বড় বড় হাতে গোনা 4-5টি কোম্পানি ছাড়া কিন্তু পাবেন না কাউকে। এবং এরা সকলেই কিন্তু সরকারের কোনো না কোনো জায়গাতে নিজেদের একটি অবস্থান তৈরি করে রেখেছেন। এবং আমাদের দেশে যে রাজনীতিতে ব্যবসায়ীদের যে আধিপত্যটা এর আগে ছিল, সে কারণে এরা কোনো না কোনোভাবে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছেন। এবং আমাদের রাজনীতিকরা বা আমাদের প্রশাসনের মানুষজন তাদেরকে খুব একটা বেশি শায়েস্তা করতে পারেন নাই, কারণ উল্টো তারা শায়েস্তা করে দিয়েছেন। তারা নিজেরা বাজারকে ব্ল্যাকআউট করে ফেলেছেন, ফসলকে বন্ধ করে ফেলেছেন, গোডাউনকে সিলগালা করে ফেলেছেন। এবং দেখা গেছে যে অনেক সময় দেখা গেছে যে বাজারে আছে, আমার বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে আছে যে আমরা কতটা আমদানি করেছি, কিন্তু গ্রাহকের কাছে সেটি যুক্তিসঙ্গত মূল্যে যাচ্ছে না। এখন সিন্ডিকেটটা ভাঙা যাচ্ছে না, তার কারণটা কি? তার প্রধান কারণটা কি? আমার কাছে মনে হয় যারা সিন্ডিকেটকে চিহ্নিত করতে পেরেছেন এবং যারা ভাঙার দায়িত্বে আছেন, তারাই স্বভাব মানে যথাযথভাবে দিতে পারবেন। এবং আসলে একজনকে দিয়ে একটা সিস্টেমকে ভাঙতে গেলে একটা সমন্বিত উদ্যোগ দরকার। সেই সমন্বিত উদ্যোগটি আসলে কে নেবে? মানে কারণ এটা আসলে দায়িত্বটা কার? আমরা যদি আমাদের অতিথির কাছ থেকে আসলে জিজ্ঞেস করি। দায়িত্ব মূলত যারা প্রশাসনে থাকেন, সরকারে থাকেন। আমরা তো দেখি যে পণ্যটা আমরা এখানে 80 টাকা 90 টাকায় কিনছি, সেই পণ্য যশোরে কত দূর? এখানে যশোরেই আপনি যে পাচ্ছেন 30 টাকা 40 টাকা, বড় মানে 20 টাকা থেকেই শুরু হয়। তাই রাস্তায় আসতেই আপনার পুরা 50 টাকা বেড়ে যায়। তাহলে এটা কারা? কয়েকজন, গুটি কয়েক কোম্পানি একত্রিত হয়ে যায়। আর এদের টাকা পয়সার অঙ্ক এত, আপনি একদিনেই যদি কোটি কোটি টাকা আপনার প্রফিট করেন, সেইটা দিয়ে তো আপনি কতজন, অনেকের মুখ বন্ধ করতে পারেন। একজন কৃষক তো আর কারণ মুখ বন্ধ করতে পারে না। যে কারণে এই স্বার্থটা হচ্ছে অর্থনৈতিক। এই অর্থনৈতিক স্বার্থ দিয়েই প্রশাসনের মুখ বন্ধ করা যায়, পুলিশকে বন্ধ করা যায়, যারা যারা থাকে এই চ্যানেলে তাদের সবার মুখ বন্ধ করে দিলে আলোচনা ছোট করতে হবে আমাদেরকে। যেহেতু আরেকজন অতিথি আছেন মাইনুল হাসান সোহেল, আপনার কাছে আসলে এই প্রশ্নটা আপনার কাছেও, সেটি হচ্ছে যে এই মুখ বন্ধ করার যে প্রক্রিয়া, তাতে এবং আরেকটি প্রসঙ্গ কিন্তু বলেছিলেন আমাদের রেজাউল করিম, সেটি হচ্ছে যে রাজনৈতিকভাবে আসলে এই সিন্ডিকেটগুলো পরিচালিত হচ্ছে, যার জন্য কেউই এটি ভাঙতে পারছে না বা নিয়ন্ত্রণ করতে পারছে না। আপনার কাছে কি মনে হয়? এটা রেজাউল করিম সিদ্দিকী ভাই যথার্থ বলেছেন। আসলে রাজনৈতিক কারণ, এখন হয়তো রাজনৈতিক সরকার নেই বা রাজনৈতিক কোনো পলিটিক্যাল পার্টি সরাসরি নেই, কিন্তু ইনডাইরেক্টলি আসলে এই ভূমিকাটা রাখতেছেন আমাদের কেউ না কেউ। মানে সিন্ডিকেটে এখনো, যেটা আগে যে সিন্ডিকেট ছিল, আগে আমিও আসলে সংবাদ পরিবেশন করেছি যে এটা ব্যবসায়ীরা, এমনকি সে তখনকার প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিম্ন লেভেলের যারা ব্যবসায়ী ছিল, সবার সাথে একটা সংযোগ ছিল। সিন্ডিকেট করে এক সপ্তাহে একটি প্রোডাক্টের দাম বাড়িয়ে দেওয়ার যে ওই সময় চিন্তা ছিল, ওই চিন্তাটা এখনো কিন্তু কম কিন্তু আছে। যে কারণে আসলে আমরা দামটা নিয়ন্ত্রণ করতে পারছি না। দামটা নিয়ন্ত্রণ না করার আরো কিছু কারণ আছে। কাগজি ভাই বলেছেন যে আসলে আমাদের যে মধ্যস্বত্ব ভোগী আছেন, আমরা মধ্যস্বত্ব ভোগীটা কমাতে পারিনি। আমরা কৃষক 20 টাকায় দিলে সেটা রাস্তায় উঠতে, ওই কৃষকের ক্ষেত থেকে রাস্তায় উঠতেই 50 টাকা হয়ে যায়। এটা মানে আমাদের সবারই আসলে ব্যবসায়িক যে চিন্তাটা, এটা আমরা এখনো পরিহার করতে পারিনি। আমরা আসলে মানুষ কতটা মানে ব্যবসা করব, এটা নিয়ে আমরা ভাবি না। আমরা দেখি ভোক্তা যখন অধিক মানে অভিযান চালায়, তখন কিন্তু দেখবেন যে ডিমের দাম, অন্যান্য প্রোডাক্টের দাম কম।
কিন্তু এখন ভোক্তা যখন চলে যায় আবার সেই একই ভাবে আপনি দেখেন যে চিনির বাজার একটা সিন্ডিকেটের হাতে, তেলের বাজার একটা সিন্ডিকেটের হাতে। ওই সিন্ডিকেট যখন চায় তেলের দাম বাড়ে, সিন্ডিকেট যখন চায় চিনির দাম বাড়ে। এভাবেই আসলে এটা নিয়ন্ত্রণ করা আসলে আমি মনে করি যে আমি আমি একটু যুক্ত করতে চাই, বা যদি আপনি আপত্তি না করেন আমি ছোট্ট একটা উদাহরণ দেই। আমাদের কয়েকদিন আগে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলল এবং আমাদের সংবাদ মাধ্যমে বলল যে মিনিকেট বলে কোনো চাল নেই। এবং মিনিকেট বলে কিন্তু আসলেই কোনো চাল নেই, কারণ মিনিকিট বা মিনিকেটের যে উৎপত্তি বা তার যে বিষয়টা আমরা যদি দেখতে পাই সেটা হচ্ছে এটি একটি শতাব্দী জাতের ধান এবং এটি ভারত থেকে দেওয়া হয়েছিল মিনিকিট হিসেবে, এবং সেইটাকে মিনিকেট চাল হিসেবে আমরা চালিয়ে দিয়েছি। খুব ভালো কথা। এটা একটা প্রতারণামূলক পন্থা যখন নাকি মিনিকেট বলা হয়, কারণ মিনিকেট মানে চিকন চাল। এখন ইন্টারেস্টিং বিষয়টা দেখেন, যখন আমরা এটাকে নিয়ে দেখলাম যে ভোক্তা অধিকার এটাকে নিয়ে মানে অভিযান পরিচালনা করবে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলল যে প্রতারণামূলক এ ধরনের পণ্য বিপণন করা যাবে না, তখন আমার বাণিজ্য মন্ত্রণালয় নতুন করে নির্দেশ দিল এটাকে নিয়ে ব্যবসায়ীদেরকে হয়রানি করা যাবে না। আপনি যদি এভাবে চিন্তা করেন যে তাহলে সিন্ডিকেটটা কোথায়? আমি কি আমার ভেতরে নিজেরা সিন্ডিকেটকে লালন পালন করছি বা কারো দ্বারা প্রভাবিত হচ্ছে কিনা? আমি কাউকে দোষারোপ করতে চাই না, আমি খালি বলতে চাই মনোজগতের ভেতরে সিন্ডিকেটকে আমরা মানে তৈরি করে রেখেছি। এবং আমি বলছি যে না, সেখানে আসলে সাধারণ মানুষ ভুক্তভোগী। রেজাউল করিম, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আবারও কোনো কৃষি বিষয় আপনার সাথে এবং বাজারের বিষয়ে কথা হবে। আমাদের সাথে যেহেতু দুজন অতিথি আছেন এবং দুজনেই যেহেতু সাংবাদিকতার পেশার সাথে, স্বাভাবিকভাবেই যে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই কাগজ ভাই আপনার কাছে প্রথমে, সেটি হচ্ছে মব সন্ত্রাস, যেটি ভয়াবহ আকার ধারণ করেছে, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আপনি নিজেও বিরতিতে আসলে কথা বলছিলেন যে রাজবাড়ী যে ঘটনাটা ঘটেছে। এবং আরেকটি কথা যদি একটু বলি, সেটা হচ্ছে যে আজকে দুপুর থেকে বা সন্ধ্যার দিকে সেটি জাতীয় পার্টিরও একটা, এটা হয়তো রাজনৈতিক, কিন্তু সেখানে তাদের যে মহাসচিব তিনি কিন্তু বলছেন যে যারা আসলে দেশের বিভিন্ন জায়গায় নানাভাবে মব তৈরি করে তাদেরকে কখনোই ধরা হয় না, আইনের আওতায় আনা হয় না, বরং যাকে মব করা হলো, যাকে ভিকটিম করা হলো, তাকে নানাভাবে এক ধরনের আইনি হয়রানি করা হয়। পরিস্থিতি আসলে কি দেখছেন? আমি আসি, আপনি প্রথমে যে কথাটা বললেন সেটা হচ্ছে রাজবাড়ির এই ঘটনা, একটা যে পাগলার মাজার, মানে যে ওই মাজারে থেকেই তার একটা, যেহেতু মাজারে যা যা হয় সেই কাজগুলোই করেছে, তার একটা দরবার আছে, দরবার শরীফ, সেই দরবার শরীফের হচ্ছে নুরাল পাগলা। তো এই পাগলা মারা যাওয়ার আগে তার ওই যে সাগরের যারা আছে শীর্ষ সামন্ত, তাদেরকে বলে গেছে যে আমার কবরটা তোমরা এইভাবে দিবা, সেইভাবে দিছে। তো এখন এইটা পছন্দ হয়নি, পার্শ্ববর্তী যে আর একটা মাজার আছে, আর একটা দরবার শরীফ আছে, স্বার্থটা কিন্তু দুই দিকে স্বার্থ। এখন ওইখানে কিভাবে কবর দিবে, কবর দেওয়ার পরে সে তার ইমান আকিদাও আছে। এই কমিটি যারা করেছে সেটা হচ্ছে ইমান আকিদা সংরক্ষণ কমিটি নাকি। তো এই কমিটি যে তারা একটা লোকের অধিকারটাকে হরণ করছে, তাকে মানে কিভাবে তারা বিচার করে এই বলবে যে এইভাবে কবর দিলে ইমান ঠিক থাকবে বা অন্যভাবে কবর দিলে, বা এইটা কি সিদ্ধান্ত নেওয়ার এই প্রকৃত সংগঠন কি এইটা? ইমান আকিদা যারা এই যে সংগঠনটা এখানে হামলা করেছে বা আগুন দিয়েছে, এরাই কি প্রকৃত কোনো সংগঠন? কেন তারা একেবারে গত কয়েকদিন ধরেই কিন্তু এই ঘটনাটা মানে চাউর হচ্ছে যে কিভাবে তারা ওইখানে হামলা করবে অথবা তাদেরকে নিবৃত করবে যে এইভাবে কবর দিও না। এই বিষয়গুলো নিয়ে তাদের নিজেদের মধ্যে কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে। পুলিশ প্রশাসনকে জানিয়েছে, সমস্ত প্রশাসনকে জানিয়েছে। জানানোর পরে আজকে এই গতকালকে, আমি কি বলবো, এটা শুক্রবার জুমার নামাজের পরপরই তারা রাজবাড়িতে ওখানে একটা মাঠে সমবেত হয়ে পুরা মানুষ যে ওই বাড়িতে হামলা করছে এবং হামলা করার পরে বেশ কয়েকজন মারা গেছে। তা এরা আইনটাকে নিজের হাতে তুলে নিল। এখন এইভাবে যদি আইন নিজের হাতে তুলে নেওয়া শুরু করে, তাহলে একজন মানুষ তার নিরাপত্তা বোধ, এখনো পর্যন্ত নিরাপদে সে কিন্তু বসবাস করতে পারছে না, তার অধিকারটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। আমরা এই জায়গায় এখনো পর্যন্ত আছি, এইটা দেখার কেউ নেই মনে হচ্ছে। আর প্রশাসন এইটা কিভাবে অ্যালাউ করলো যে যেহেতু
ওইখানে একটা সমাবেশ হচ্ছে, সমাবেশ থেকে আবার ওইখানে হামলা করতে যাবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হামলা করতে যাবে, কেন আপনি পথে আগেই তাদের ঠেকাই দিচ্ছেন? কি মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? নানা ঘটনা আসলে ব্যাপার হয়েছে কি, বর্তমান যে অন্তর্বর্তী সরকার কয়জনে চালাচ্ছে? এই রকম কয়েকজন মিলে যদি চালাইতে থাকে, তারপরে পুলিশ প্রশাসনে এখনো অনেক পুলিশ যোগদান করে না এই কাজে। আগে যে সংখ্যায় তারা ফোর্সটা ছিল সেটা তো নেই, সংখ্যাও কম আছে। তাহলে এই অন্তর্বর্তী সরকার আসলেই বলতে হবে যে তারা আইন শৃঙ্খলা রক্ষায় একেবারেই তারা ঠিক করতে পারছে না, ব্যর্থ হয়ে যাচ্ছে। তার কারণ হলো যে তাদের ওই সক্ষমতাটা নেই।